জামাত ইসলামের পক্ষ থেকে একটা বক্তব্য দলটা সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আজকে তিনি সাংবাদিকদের বলেছেন, মোটামুটিভাবে তিনি কোট করেই তিনি বলেছেন যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটা দুঃখজনক ঘটনা, যেখান থেকে আসলে এই মিছিল, বিক্ষোভ, সমাবেশ, আন্দোলনের বিকল্প কিছু তিনি টের পাচ্ছেন না। প্রথম কথা হচ্ছে, সরকারি দল কি গণভোটের বিপরীতে আসলে অবস্থান নিয়েছে, এবং যদি না নিয়ে থাকে তাহলে কেন বিরোধী দলে সেটা মনে হচ্ছে এবং কেন সেটা রাজপথ পর্যন্ত গড়াবে? আসলে ধন্যবাদ আপনাকে। আজ এখান থেকে আমি সারা বাংলাদেশের ৭১ যে দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, উনি যে কথাগুলো বলেছে, বিএনপি সরকার গণভোটের বিপক্ষে না, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। কিন্তু আপনারা জানেন যে এই জুলাই যে চেতনা, জুলাই আন্দোলন, আপনারা জানেন আমি একটু ইতিহাস থেকে বলি। আমাদের ৭১ সালে আমাদের আগের যে দল ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু ওই ৭১-এর চেতনাকে তাদের অনুকূলে নেওয়ার জন্য, যে তারাই শুধু স্বাধীনতা যুদ্ধ করেছে আর কেউ করিনি, তাদের মতো করে হবে। বর্তমান প্রেক্ষাপটে এই জুলাইটাকে জামাত এনসিপি তাদের পক্ষে নেওয়ার জন্য তারা সব কিছু মানি, তাল গাছটা আমার, এইরকমভাবে তারা কাজ করছে। বর্তমান সরকার, আমরা বিএনপি সংসদে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, তারা আইনের ব্যাখ্যার মাধ্যমে সুন্দরভাবে আমাদের বিরোধী দলীয় বন্ধুদের এবং সমস্ত জাতিকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা প্রস্তাব আকারে দিয়েছেন যে আমরা জুলাই সনদ, দেখেন সারা বাংলাদেশের যে সমস্ত দল নিবন্ধিত, সমস্ত দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে একটা জুলাই সনদ করেছিলেন। সেই সনদে যেগুলো বিএনপি চায় না সেগুলো তখন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, যে বিএনপি যদি জনগণের ম্যান্ডেট পায়, তারা যদি ওইগুলো না চায়, তখন যে দল, যদি জামাত এনসিপি জোটও যদি ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসতো, তখন তারা তাদের মতো করে যেগুলো তারা পছন্দ করছে না সেগুলো করবে না, যেগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। তা আমাদেরও ক্লিয়ার মেসেজ যে জুলাই সনদে যা আছে অক্ষরে অক্ষরে আমাদের বিএনপি, আমাদের যারা সংসদ সদস্য তারা সংসদে ওগুলো পাশ করতে যায়। যেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেগুলো আমরা মানি না, জনগণ তো আমাদের তো ম্যান্ডেট দিয়েছে। দেখেন এই জুলাই অধ্যাদেশ, যে জুলাই অধ্যাদেশ জারি করেছে পরবর্তী সরকার, সমস্ত দল সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে যে জুলাই সনদ করছে, তা থেকে সম্পূর্ণ অনেক পয়েন্ট বাদ দিয়ে নতুন মন গড়া অনেক প্রস্তাব দিয়েছে। তো ওই প্রস্তাব তো আমরা মানি না। ওই প্রস্তাব কি প্রক্রিয়ায় এই সংস্কারটা হবে, মূল সমস্যা সেখানে। যেহেতু আমাদের জনগণ ৫১% ভোট দিয়েছে, পার্লামেন্ট একটা স্বাধীন সার্বভৌম অবস্থান, ওখানে আমরা তো জনগণকে আগেই জানিয়েছি, দেশের মানুষ সবাই জাতি জানছে যে বিএনপি ওই সব জায়গায় তাদের আপত্তি আছে, তারা ওইগুলো চাচ্ছে না। এখন জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, ৫১% ভোট দিয়েছে। এই সনদকে বাস্তবায়ন করার জন্য কোন প্রক্রিয়া হবে, কোনগুলো আমরা আপত্তি জানিয়েছি, ওইগুলো বাদ দিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা তো জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই, আমরা তো জুলাই সনদকে মানতে চাই। এখন রাজপথে, এখন উনরা যেভাবে বলছে যে ওনাদের পছন্দ মতো হলে, উনরা তো এখন আমাদের জাতীয় সংসদে আমরা ২/৩ মেজরিটি নিয়ে, জনগণ আমাদের দেশের সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমাদের ২/৩ মেজরিটি দিয়ে ৫১% ভোট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছেন। সংসদ কিভাবে আইন পাশ করবে, কি করবে, এটা তো সংসদের নিজস্ব একটা ক্ষমতা, সার্বভৌমত্ব আছে। তা আমরা তো বলছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছে একটা কমিটি করা হোক। একটি কমিটি করে আমরা সুন্দরভাবে সমঝোতার মাধ্যমে সেখানে আমরা আলোচনা করে একটা কমিটি করে কি আইন আমরা আগামী বাংলাদেশ সুন্দর পরিচালনা করার জন্য কিভাবে আমরা কোন জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি, কোন জিনিসগুলো বাদ দিতে পারি, এগুলো আলোচনা সাপেক্ষে আমরা একটা আমরা তো গণভোট যে রায় দিয়েছে, আমরা তো গণভোটের বিপক্ষে না, কিন্তু আমাদের বন্ধুরা এটা সবখানে বলছে আমরা গণভোটের বিপক্ষে, আমরা সংস্কার চাই না। তা ঠিক না। বিএনপি সংস্কার চায়, বিএনপি সংস্কার চায়, জনগণ আমাদের ভোট দিয়েছে। আর আমরা যেগুলো
আপত্তি জানিয়েছি, আলোচনা সাপেক্ষে। আসলে আসলে আপনাদের বক্তব্য তো পরিষ্কার, বিরোধী দলের বক্তব্য পরিষ্কার, এবং সেই পরিষ্কার যখন পাশাপাশি রাখা হয় তখন আসলে যেই জিনিসটা প্রমাণ হয় তাদের দিক থেকে, তারা যেটা বলছে যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিংবা গণভোট বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা নিজেদের মতো করে, এটা হচ্ছে তাদের দিক থেকে আসলে না, না, অভিযোগ। আমরা তো নিজেদের মতো করে করবো না। আমাদের জুলাই সনদে যে দফাগুলো এসেছিল যে কোন কোন জায়গায় আমরা বাস্তবায়ন করবো, আমরা তো নিজেদের মন মতো করছি না, আমরা তো জাতির সামনে বুঝতে পারছি। সমস্ত দলগুলো এটা আমরা যেটা আপত্তি জানাই, আমরা জাতির সামনে সবার সামনে তো আমরা আপত্তি বুঝতে জানাইছি। পারছি। আমি এখানে একটু জনাব ইলিয়াস খান, আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটু বলবেন, মানে দুই দলই চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু কেন একটা দলকে বারবার বলা হচ্ছে তারা গণভোটের বিপক্ষে চলে গেছে, মানে তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের অপশক্তি যাতে নির্বাচনটি না হয়, শুরু থেকে চেষ্টা করছে। কিন্তু আপনি দেখবেন যে তারা প্রথম বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। কেন হতে হবে? তারা পরীক্ষা করতে চায় যে নির্বাচন কমিশন কতটা ক্যাপাবল। ধরুন যেসব দল এসব দাবি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন কোথাও তাদের যেতে সম্ভব না, তাদের সেই জনভিত্তি নেই, তাহলে কি তারা বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে? নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন কমিশন চেঞ্জ করতে হবে। তাহলে করে আবার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কীভাবে পরীক্ষা করবে? এই গেল একটা। তারপরে এই যে গণভোট, যেটি একদম নিষ্প্রয়োজনীয় ছিল, আমি আর সেদিকে যেমন ব্যাখ্যায় যাব না। গণভোট আগে করতে চায়, কি বলে, জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে চেয়েছে। রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা, মানে ব্যাপক লুটপাট হয়েছে, এর মধ্যেও আগে নির্বাচন এই গণভোটটি করে অনেক টাকা খরচের প্রশ্ন ছিল। বিএনপি তখন বলছে না, বিএনপি তো দায়িত্বশীল দল, তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসছে, তারা জানে দেশটিকে কিভাবে চালাতে হবে, সেই চেষ্টাটা তারা সবসময় আছে। আর আমি যেটা সবাই ধন্যবাদ জানাতে চাই, বিএনপি, জামাত ইসলাম যারা আছে, পার্লামেন্টে কিন্তু খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছে, তপ্ত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে বিভিন্ন সময়, প্রতিটা দিনই। তা আবার বাইরে কর্মসূচি কেন? এটি তো কোনো, এবং আমরা কিন্তু জানি, যদি আমি একটু তাত্ত্বিক ব্যাখ্যায় যাই, ঢাকা শহর অবস্থাতে আমরা জানি, ঢাকা শহরে একটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকে জনগণের চলাচলের ব্যবহারের জন্য, সেখানে আসছে 7% অধিকাংশ আবার দখল হয়েছে বিভিন্ন দোকানপাট দিয়ে। এবং ঢাকায় কোনো জায়গায় কর্মসূচি হলে রাজনৈতিক দলগুলো যখন করে, ঢাকার অবস্থা কী হয় আমরা কিন্তু জানি। ইটস টু আর্লি আমি মনে করি। স্বৈরাচার দিয়ে ফ্যাসিস্ট শক্তি যারা ছিল ক্ষমতায়, তাদের দিয়ে কিন্তু এই বিএনপি বলুন, জামাত বলুন, বা পার্লামেন্টে যে 9টি দল আছে ছোট বড় মিলিয়ে, সবাই সাফার করেছে। এখন নিজেদের মধ্যে আবার এই বিরোধ সৃষ্টি করে, এগুলো আমার মনে হয় ঠিক নেই। এগুলো রাজনৈতিক দলগুলোকে সংযত হয়েছে। এবং আরেকটা কমিটি করার কথা তো বলা হয়েছে, যদি কোনো বিষয়ে আপত্তি থাকে। আর একটা কথা আমি বলে রাখি, জুলাই সনদ কিন্তু ধর্মগ্রন্থ না। এটা হয়তো অনেকের পছন্দ হবে না, এটা কিন্তু ধর্মগ্রন্থ না, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এবং বিএনপি কিন্তু অনেক জায়গায় আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমি জানি এটা স্টোরিতে বলা ঠিক হবে কিনা, একটি পক্ষ নির্বাচনকে বানচাল করার জন্য অনেক কিছু করেছে, নানা চেষ্টা করেছে। কারণ গত যে 1.5 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারে অনেক দল ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করেছে, এরকম মনে হয়েছে সারা দেশে। তো সেই দলগুলো চাচ্ছিল যত দ্রুত, যত দেরিতে নির্বাচন আমরা তত ডলার গোছাতে পারবো, আরও বেশি ক্ষমতা এনজয় করতে পারবো। এটা আপনি গণমাধ্যমে করবেন, আপনার চারপাশে দেখলে বুঝবেন। বিএনপি তখন অনেক বিষয়ে, ধরুন সময়ের প্রয়োজনে নির্বাচনের প্রশ্ন তারা কিন্তু আপোষ করেছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন এই জন্য আমি যেভাবে ভাবি সেটাই হতে হবে, সেটা তো গণতন্ত্র না, সেটা তো গণতন্ত্র না। এখন যেই দলটা ভাবছিল নির্বাচনটা একটু দেরিতে হোক, দলটা গুছায়, সেই দলটা যদি এখন রাস্তায় নামে, তাহলে তো সে তৃতীয় শক্তি যারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, আমি তারা কোনো দলের নাম বলিনি, এটা আমি কোনো দলের নাম কিন্তু বলিনি, অনেক দল আছে, অনেক আমিও কোনো দলের নাম বলছি না, কিন্তু কথা হচ্ছে রাস্তায় যদি এভাবে কোনো দল নামে, যে পক্ষ সে নির্বাচনটাকে পেছাতে চেয়েছিল, তারা যদি রাস্তায় নামে, তাহলে যারা পালিয়ে গিয়েছিল তারা তো বাস্তব বিভক্তির সুযোগ নিয়ে তো শত্রু আবার ঢুকবে ভিতরে, এবং সাফার করবে এই দলগুলো। কারণ বিএনপি নেতাকর্মী একজন আছেন, একজন বিএনপি সংসদ সদস্য আছেন, তারা যে কত নির্যাতিত হয়েছে আমরা কিন্তু সে গণমাধ্যমের কর্মী হিসেবে জানি। ঘরে ঘুমোতে পারিনি, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে,
এই নদীতে কি বলে যে ডিঙ্গি নৌকায় ঘুমিয়েছে, চরে ঘুমিয়েছে, আমি 1 মিনিট এবং অনেক মামলায় বিএনপি এক নেতার নামে 452টি মামলা আছে। ঈশ্বর তো সাফার করেছে, বিএনপি তো এগুলো চায় না, এবং জামাতের অনেক নেতাও হ্যাঁ, সাফার আবার করেছে। ডক্টর বাবর আপনি ছোট করে একটু শেয়ার করবেন, তারপর আমি আবার স্টুডিওতে যাব। জি, যেটা আমি ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম যে আমাদের বিএনপি নেতাকর্মীরা জঙ্গলে মাঠে ধান খেতে সেই শীতের মধ্যে মশার কামড় উপেক্ষা করে কি কষ্ট করে এই 17 বছর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়েছে, কি অন্যায় অত্যাচার সহ্য করেছে, জি, তার সেই ধারাবাহিকতার প্রতিশ্রুতি কিন্তু এই জুলাই কিন্তু একদিনে আসেনি, এই 1 মাসে আসেনি। এখন এই জুলাইকে তারা এই জুলাইয়ের চেতনাকে তাদের অনুকূলে নেয়ার জন্য অহেতুক এই আন্দোলন করার জন্য যে পায়তারা করছে বাংলার জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ এই আন্দোলন অথবা যদি করতে চায় এই আন্দোলন করতে পারবে না। আমি আমার যেহেতু আমাদের সংসদে অনেক প্রাণবন্ত আলোচনা হচ্ছে, জি, এত আন্দোলন করার তো কিছু না। আমাদের মন্ত্রীরা তো মাননীয় মন্ত্রীরা তো প্রস্তাব দিয়েছে, আসেন আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশ। বুঝতে পারছি। আমি তাহলে একটু জানার চেষ্টা করি আন্দোলনটা আসলে কি কি থাকবে এখানে। অ্যাডভোকেট মাহফুজুল হক একটু বলবেন, মানে যতটুকু আমরা জানতে পারছি শনিবার বিকেল 5টায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হবে। এর বাইরে বলা হচ্ছিল যে গণসংযোগ লিফলেট বিতরণ করে জনমতের চেষ্টা করবে বিরোধী দল, এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। গণসংযোগ তৈরি করার জন্য লিফলেট বিতরণ চলতে পারে, গণভোট জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেমিনার সিম্পোজিয়ামও হতে পারে, সেটার কথাও বলা হচ্ছে। কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আসলে কতটা যৌক্তিক ঠিক এই মুহূর্তে? আপনি তো এই শহরের অবস্থাটা জানেন, এবং একই সঙ্গে যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে সেখানে ধারাবাহিক সেমিনার সিম্পোজিয়াম, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে অনেকগুলো আমাদের বিষয়টা হচ্ছে যে এখন ধরেন জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে প্রতিনিধি হিসেবে নিয়েছেন, আমি কথা বলছি, আর ধরেন 4-3 আছেন। না, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আপনাকে সময় দিচ্ছি, বলুন। সেজন্য তো মানে ইয়াটা পাওয়া কঠিন। আমি বলি যে সরকারি দল যেটা ভাববে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বা ভাই বলছেন যে জুলাইয়ের পক্ষ বিপক্ষ, আসলে তো আমরা এখন দেখতেছি আগে যেমন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হিসেবে ভাগ করা হয়েছিল, এখন আবার সংবিধানের পক্ষ বিপক্ষ হিসেবে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, বিভাজনের রাজনীতি ওনারা করার চেষ্টা করছে। এবং মানে আপনি স্লোগান দিচ্ছেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু সেটাকে এখন মানুষ সংশোধন করে একটু সবার আগে জাতীয়তাবাদী দল বিএনপি এটা বললে এখন ভালো হবে। কারণ হচ্ছে যে আপনি যে দেখেন জামাত, আমাদের ইলিয়াস ভাই বললেন যে জামাত ইসলামী বা নাম না বললেও বললেন যে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করা হয়েছে। আর জামাত ইসলামী যে দাবিগুলো করেছে, জামাত ইসলামের কথা বলেননি, এনসিপির কথাও বলতে পারতেন তিনি। না, আমি বলি বিরোধী দল, আপনি বিরোধী দলের কথা বলেন। তাহলে জামাত ইসলামের যদি যে দাবিগুলো করেছে, গণভোট আগে দাবি করেছে, এখন তো জাতি দেখতে পাচ্ছে জামাত ইসলামী যেটা দাবি করেছিল সেটাই যৌক্তিক ছিল। কারণ এখন গণভোট নিয়ে যে প্রতারণা হচ্ছে, জাতিকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, গণভোট বৈধ কিনা অবৈধ, এটা কি হয়েছে কিনা, মানে এখন অনেক আইন কানুন দেখানো হচ্ছে না, মানে এটাকে অ্যাভয়েড করার জন্য আর এটাকে বাতিল করার জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বুঝে সংসদে আলোচনা, হ্যাঁ সংসদে আলোচনা করবেন, এরপরে বলবেন যে আপনাদের তো সংখ্যাগরিষ্ঠ নাই, সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠ ভোটে বাতিল হয়ে গেছে। এগুলোর পরিণতি কি, এগুলো মানুষ জানে না, বোঝে না। এরপর হচ্ছে যে আপনি স্থানীয় সরকার নির্বাচন জামাত ইসলামী চেয়েছে এটা নির্বাচন পিছানোর জন্য, তো যে বিএনপি একসময় মানে স্থানীয় সরকার কেন মানে নির্বাচন ছাড়া কোনো কিছু বোঝে না, কারণ সংবিধান মানে বলছে যে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। এটা কি একটু বলতে পারেন? বলেন, আমি বলি এখন বিএনপি এসে সব জায়গায় যে প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছে, এটা সংবিধানের কোন ধারা অনুযায়ী দিচ্ছে? এখানে কি এখন নির্বাচনের প্রতিনিধির দরকার হচ্ছে না? এখানে কি এখন নির্বাচিত প্রতিনিধি দ্বারা ওই জেলা উপজেলা ইয়াগুলো বিভাগ সিটি কর্পোরেশন চালানোর দরকার নাই? এখানে কি এখন বিএনপি সব জায়গায় বসাই দিচ্ছে? তাহলে এই যে জামাত ইসলামী যে দাবিগুলো করেছে সেটা যে যৌক্তিক ছিল, অযৌক্তিক কিছু না। আমি যেটা আপনার কাছে জানতে চাই অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনি এটা কি আপনি মনে করেন, মানে এখন যদি আপনারা রাস্তায় নামেন, আপনারা এটা মনে করেন কিনা যে জনগণকে পাশে পাবেন? হ্যাঁ, আমরা মনে করি জনগণকে পাশে পাবো, কারণ জনগণ 70% জনগণ ভোট দিয়েছে সংবিধান সংস্কারের পক্ষে,
সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য, সেই জনগণের রায়কে যারা উপেক্ষা করছে, সেই জনগণ তো এই বুঝে শুনে রায় দিয়েছে। এখন ওনারা প্রশ্ন উঠান যে আসলে বুঝছে কিনা, পড়ছে কিনা। তো বিএনপিকে রায় দিয়েছে, বিএনপির ম্যানিফেস্টো পড়ে কয়জন রায় দিয়েছে? বিএনপির ম্যানিফেস্টোর 1 নাম্বার দফায় কি আছে? সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। সেটাই তো এখন তারা লঙ্ঘন করতেছেন। সেই সংবিধান সংস্কার কমিশন কই? এখন কি পর্যন্ত গঠন করছেন? ওই জি, কার্ড, মানে এই কার্ড, সে এখন কার্ড, সেগুলো তো এই উদ্বোধন মুহূর্তে করছেন। জনগণ তাহলে- আসলে কোনটা নিয়ে তাহলে চিন্তিত? আমি- আপনি এটা যদি আপনাদের দিক থেকে রাজনীতিবিদ হিসেবে এই জিনিসটা যদি আপনারা একটু মানে অ্যানালাইসিস করে বলেন, জনগণ আসলে কোনটা নিয়ে চিন্তিত? গণভোট নিয়ে এখন চিন্তিত নাকি জ্বালানি সংকট নিয়ে চিন্তিত? জনগণ সবটা নিয়ে চিন্তিত। কারণ হচ্ছে জনগণ আবার কোন ফেসিবাদ দেখতে চায় না। আবার এই যে সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে আবার আগামীতে রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেটা নিয়েও চিন্তিত। আবার হচ্ছে জনগণ হচ্ছে যে এই যে জ্বালানি সংকট, এরপর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হচ্ছে যে অব্যবস্থাপনা, এগুলো নিয়ে জনগণ চিন্তিত। এবং জামাত ইসলামী এই 4 দাবিতে এই 11 দিল জোট কর্মসূচি দিয়েছে। অতএব আপনি কর্মসূচি বিকাল 5টায় কর্মসূচি দিলে শনিবারে একবার আমাদের ইলিয়াস ভাই খুব মানে ভয়াবহ, মানে খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন জনগণের দুর্ভোগ হবে। এর আগে যে বিরোধী দল কর্মসূচি দেয় নাই, ঢাকা শহরে কোনো কর্মসূচি হয় নাই, সেই সময় জনগণের দুর্ভোগ হয় নাই। প্রেক্ষাপট তো অবশ্যই আলাদা, অ্যাডভোকেট বাবুজুল, প্রেক্ষাপট আলাদা। কারণ গেল 18 মাসে আপনি দেখেছেন এই শহরের প্রতিটা অলিতে গলিতে হঠাৎ করে হুটহাট করে আমরা আন্দোলন দেখেছি, যেটা জনগণের মধ্যে এক ধরনের বিরক্তিও তৈরি করেছে। আপনি নিজেরও সেটা বলেছেন। জি, আমরা বলেছি সেটা তো আমরা চাই নাই। সরকার যদি সেই যে গণভোট হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ হয়েছে, সেই আলোকে গণজন রায় দিয়েছে, সে রায় অনুযায়ী দেশ চলতো। জামাত ইসলাম তো বলছে আমরা সকল আপনাদের ভালো কাজগুলোতে আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব, এবং আমরা সেই সাপোর্ট নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকার পরও, ফলাফলের প্রশ্ন থাকার পরও জামাত ইসলাম শপথ গ্রহণ করেছে, সংবিধান সংসদে অংশগ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এখন আপনি যদি জনগণকে মূল্য দেখায়, যদি আপনি সবকিছু আপনার মতো করে চালাই নেবেন, এরপর বলবেন কণ্ঠভোটে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় সবশেষ একটু জানি। কি করার আছে আরেকটা বিষয় অ্যাডভোকেট মাহফুজুল হক, আরেকটা বিষয় ছোট করে একটু বলবেন। সেটা হচ্ছে যে পার্লামেন্টে ঠান্ডাভাবে আলোচনা করে সমাধান না হয়ে আপনারা যদি রাজপথে যান, আপনারা বিশ্বাস করেন যারা পার্লামেন্টে মানলো না তারা রাজপথে আপনারা গেলে মেনে ফেলবে? বা কেউ মানে না। আওয়ামী লীগ কি মানছে? আওয়ামী লীগ তো সেই ওবায়দুল কাদেরের ভাষায় সংবিধানের বাইরে এক চুলো যাওয়া যাবে না, সংবিধান কোন ধরনের এই কি বলা হচ্ছে যে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই, যারা আসবে না, ওই রেফারেন্স তো এখানে খাটবে না। কারণ আপনি এবং আপনাদের দল এবং বিএনপির সব তো হচ্ছে জনগণের মানে জুলাইয়ের পক্ষের শক্তি, তাই না? আপনি ওই রেফারেন্স কি দেবেন এখানে? না, ওই রেফারেন্স আমরা দিতে চাই না, কিন্তু এখন ক্ষমতা এসে যদি আপনি আগেরটা বলে গিয়ে আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে কোনো ভাবে এটাকে করার জন্য চেষ্টা করেন, তাহলে তো ওই রেফারেন্স দিতে হবে। আপনি যখন জনগণের চাওয়াটাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি ঐক্যমতর ইয়াতে যাবেন না, আপনি আপনার সংখ্যাগরিষ্ঠতা ভোটার মেজরিটি দিবেন, গর্ব দেখাবেন, তখন তো আপনার আসলে বারবার আওয়ামী লীগকে রেফারেন্স আনাটাও তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার একটা সুযোগ তৈরি হয়ে যায়। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক না, শুধু ব্রুটাল মেজরিটি তো শুধু আওয়ামী লীগের না, এর আগেও যাদের ব্রুটাল মেজরিটি ছিল সেটার ধরে জনগণের সংখ্যাগরিষ্ঠতাকে মানে জনগণের মতামতকে তোয়াক্কা করেন না, সেটার জন্য পরিণত ভোগ করতে হয়েছে না। জি, অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনি চমৎকার করে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। আপনি একটু ছোট করে যুক্ত করেন, আমি বিরতিতে যাব ছোট করে। জি, আমি শেষ করি ছোট করে। আমার মনে হয় এখনো সুযোগ আছে, সরকার যদি সেই উদ্যোগ গ্রহণ করে, সংবিধান সংস্কার কমিশনের পক্ষে জনগণ যে রায় দিয়েছে সে রায়ের আলোকে সংবিধান সংস্কারের জন্য সেই পরিষদ গঠন করে সংবিধান সংস্কার করে, এবং 180 দিন তো আমাদের সময় দেওয়া হয়েছে, সেটার মধ্যে নতুন একটা সংবিধান প্রণয়ন হবে, সেটার আলোকে সবাই মিলে আমরা রাজপথে চলে গেলে সুযোগ থাকলো কোথায় সংসদে হওয়ার? না, বিক্ষোভ কর্মসূচি মানে তো রাজপথে, আপনার বিক্ষোভ কর্মসূচি যেমন তো হরতাল অবরোধ দেয় না, অসহযোগ দেয় না, আপনি রাজপথ থেকে ফিরে আসার জন্য উদ্যোগ নিবেন না। কঠোর আন্দোলন হয়নি, এটা একটা আশাবাদের কথা বলছেন, তাই তো? আপনি বিক্ষোভ কর্মসূচি দেওয়া মানে তো আপনি সব শেষ বুঝতে পারছি। জি, এরকম